This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজধানী দিল্লির খবরে নজর তো আমাদের রাখতেই হবে, কারণ আজ দুপুর 2:30টায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে হাজির করা হবে অরবিন্দ কেজরিওয়ালকে। তার আগে জেরার মুখে দিল্লির মুখ্যমন্ত্রী। আদালতে পেশের আগে স্বাস্থ্য পরীক্ষা হবে কেজরির। দিল্লির ইডির দপ্তরে ইতিমধ্যেই মেডিকেল টিম পৌঁছে গেছে। ইডি অফিস, রাউস অ্যাভিনিউ কোর্টমুখী সব রাস্তায় কড়া পুলিশের নজরদারি রয়েছে। রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে ঢিলছোড়া দূরত্বে আপের অফিস, আর আপের অফিস থেকে মাত্র 200 মিটার দূরে বিজেপির সদর দপ্তর। পার্টি অফিসে কর্মী সমর্থকদের জমায়েতে ডাক আপের। নিরাপত্তা নিশ্চিত করতে ব্যারিকেড দীনদয়াল উপাধ্যায় মার্গে। দিল্লি জুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা পুলিশের। आम आदमी पार्टी के कार्यालय के बाहर आज हज़ारों पुलिस वाले, हज़ारों पैरामिलिट्री फोर्सेस मौजूद हैं। ये क्या दिखाता है? ये केंद्र सरकार का, प्रधानमंत्री नरेंद्र मोदी जी का डर दिखाता है। ये दिखाता है कि उनको पता है कि दिल्ली के लोग अरविंद केजरीवाल से प्यार करते हैं। दिल्ली के लोग अरविंद केजरीवाल को अपना भाई, अपना बेटा मानते हैं। आप एक सड़क रोक लो, दो लोग दूसरी सड़क पे निकलेंगे। आप दूसरी सड़क रोक लीजिए, लोग अपने घर के बाहर प्लेकार्ड लेके निकलेंगे, क्योंकि वो अरविंद केजरीवाल से प्यार करते हैं और उन्हें पता है कि अरविंद केजरीवाल के खिलाफ एक साजिश हो रही है। आज ये बात सच हो गई कि अरविंद केजरीवाल जो दुनिया को और देश को कह रहे थे वो सच था। कोई सवाल जवाब नहीं थे इनके पास। इनको सिर्फ अरविंद केजरीवाल को गिरफ्तार करना था, क्योंकि सर पे आम चुनाव है। भारतीय जनता पार्टी बड़ी बड़ी बातें कर रही है, मगर अंदर से घबराहट है, नर्वसनेस है। और सिर्फ ये है कि अपोजिशन की एक मजबूत आवाज़ जो देश के कोने कोने में जाके प्रधानमंत्री से सवाल पूछते, उसको दबाने के लिए आनन फानन के अंदर मुख्यमंत्री जी को गिरफ्तार किया। ভোটের আগে গ্রেপ্তার আরও এক মুখ্যমন্ত্রী। কেজরির গ্রেপ্তারিতে ভোট ময়দানে রাজনৈতিক বাকযুদ্ধের ফুলঝুরি ছুটেছে যেন। আমাদের বোঝাই যাচ্ছিল যে আমরা বুঝতে পারছিলাম যে আস্তে আস্তে ইডি জাল গোটাচ্ছে, এবং জাল গোটাতে গোটাতে শেষে অরবিন্দ কেজরিওয়ালের কাছে গিয়ে পৌঁছবে এই যোগসূত্র। আজকে সেটাই হলো, অরবিন্দ কেজরিওয়াল জেলে গেলেন। তবে আমরা অপেক্ষায় আছি পশ্চিমবাংলারও মুখ্যমন্ত্রী কবে এবার জেলে যাবেন, সেই দিনটি দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। বিজেপি তারা লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে মরিয়া কামড় দিচ্ছে। এজেন্সির অপব্যবহার করে সিবিআই, ইডি, এনআইএ, অন্যান্য সব এজেন্সি দিয়ে নন বিজেপি পার্টিজ, নন বিজেপি সরকার, নন বিজেপি লিডার্স তাদের উত্ত্যক্ত করা, তাদের গ্রেফতার করা, তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা, ভোটের সময় অন্য কাজে ব্যস্ত করিয়ে দেওয়া, আইনি লড়াইতে ব্যস্ত করিয়ে দেওয়া, এই চক্রান্তটা চলছিল। সেটা লোকসভা ভোটের মুখে অত্যন্ত নগ্নভাবে আবার তাদের মুখোশটা খুলে গিয়েছে, প্রকাশ হয়ে পড়েছে। রূপালী পর্দার এক সময়ের প্রতিদ্বন্দ্বী এখন ভোটের ময়দানে। হুগলির মাটিতে রচনা লকেটের টক্কর, গঙ্গার ভাঙন নিয়ে একে অপরকে নিশানা। কিছু জানেন না, আপনি একদমই নতুন আছেন, বিষয়টি যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই আসছে। এই গঙ্গা ভাঙন নিয়ে প্রচুর টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়েছিল, কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার খরচা করেনি। ওনাকে জিজ্ঞেস করুন সেটা, যে কেন খরচা করেনি, কত টাকা এসেছিল। কেন্দ্রীয় সরকারের সাহায্য যদি না থাকে পুরো কদম, এটা একটা বিশাল বড় ইস্যু। তো এটা তো ছোটোখাটো জিনিস না, যেটা ব্রিজ করে দিলাম, ক্যানাল করে দিলাম, সেরকম তো একটা জায়গা না। এটা এত বড় একটা ভাঙন হচ্ছে, এখানে যদি কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকে, দিদি একা কত লড়াই করবেন। দিদি তো লড়াই করেই চলেছেন পশ্চিমবাংলার উন্নত মানের করার জন্য। কেন রাজ্য সরকার এখনো খরচা করতে পারেনি এটার জন্য? কারণ কেন্দ্র সরকার তো সরাসরি দিয়ে এখান থেকে করতে পারে না। একটা আমাদের স্ট্রাকচার আছে। দিদি টাকা দিয়েছে, কাজ চলছে, তার উপরেও তো টাকা দরকার। শুধু ওই টাকা দিদির পক্ষে যতটুকু সম্ভব দিদি করেছে, কিন্তু তার উপরেও যেটা দরকার সেটা জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার। কেন্দ্রীয় সরকার যদি তাকিয়ে না দেখেন, তাহলে আমাদের কি করে সম্ভব? ওনাকে সেটা বলতে হবে, জানতে হবে যে সরাসরি কেউ করতে পারে না, এটা রাজ্য সরকারের হাত দিয়েই যায়। তো টাকাগুলো কোথায় গেল সেটা আগে হিসাব করুন, তারপর নয় কাজের কথা। বহরমপুরের ময়দানে এবার ক্রিকেটার বনাম দুধের রাজনীতিবিদের লড়াই।
দ্রুত রান করে ভোটের ম্যাচ জেতানোই টার্গেট বলছেন ইউসুফ পাঠান। ময়দানের খিলাড়িকে পাত্তাই দিচ্ছেন না অধীর চৌধুরী। ओपोनेंट के साथ मेरा मैच होगा तो उसके लिए मैं काफ़ी एक्साइटेड हूँ और इंशाल्लाह जरूर अच्छा रिजल्ट आएगा। मैदान बिल्कुल अलग है लेकिन एक्सपेक्टेशन जो है वो सेम रहेगी। जो मेरी टीम की एक्सपेक्टेशन रहती थी जल्दी जल्दी रन बनाऊँ, मैच जीताऊँ, तो यहाँ पर भी एक्सपेक्टेशन यही रहेगी लोगों की कि मैं उनके लिए जो आया हूँ मैं यहाँ पर काम करने के लिए। कि इंडिया पाकिस्तान मैच হবে, কে কাকে হারাবে, মাঠের গল্প, মাঠে মানুষের সমর্থনের গল্প। এখানটায় খেলার মাঠে কি হয়, আজ আছে তো কাল নেই। যারা আইপিএল দেখে, যারা টি20 দেখে, না কী সব হয় আজকাল, তারা জানে যে আজকালকার খেলোয়াড়রা সব টাকার বিনিময়ে খেলতে আসে। बिल्कुल खेला होगा, बिल्कुल होगा। और देखिए वो फाइट हम बिल्कुल एंड पे रह चुके हैं और अब दौर बदलने वाला है। बहुत से दौर बदल गए, बहुत से चेंजेस आए और जो चेंजेस आते हैं अच्छे के लिए आते हैं। আমরা হৃদয় দিয়ে খেলা পছন্দ করি। টাকার বিনিময়ে খেলতে খেলতে যারা অভ্যস্ত হয়ে যায় তারা মানুষের ভাবাবেগকে গুরুত্ব দিতে পারে না। স্লোগান দেখবে না, খেলা হবে, খেলা হবে, কি খেলা হবে? মানুষের মতামতকে নিয়ে খেলা হবে। টিকিট না পেয়ে ফুল বদলে ফেলেছেন অর্জুন। তা বলে পার্থভূমির সঙ্গে বাকযুদ্ধের উত্তাপ মোটেই কমছে না, একে অপরকে নিশানা করেই চলেছেন। আমি নামডাঙ্গায় গিয়ে বলেছিলাম যে অঞ্চল লিড দেবে তার প্রাইজ আছে। নির্বাচন কমিশনে নালিশ হলো, আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন কি প্রাইজ দেবেন। আমি বললাম অকুণ্ঠ ভালোবাসা, যারা জিতবে তাদের ভালোবাসা দেবে। তাই আমি বলছি আপনাদের, না আমি আপনাদের মনে আছে 2021 সালের পরে এখানে প্রাইজ হয়েছিল। আমি আর কিছু বলছি না, 2024-এও প্রাইজ হবে। তৃণমূলের অবস্থা হলো 10% লোক লুটে পুটে খাচ্ছে, 90% কিছুই পাচ্ছে না। তারা ডিপ্রাইভড আছে। এখন ভোট এসছে, এখন সবাইকে টোপ দেওয়া হচ্ছে कि তোমাকে আবাস যোজনা টাকা দিয়ে দেবো, অমুকের টাকা দিয়ে দেবো। আরে ভাই, তুমি কোথা থেকে টাকা দেবে? এই টাকাটা তো দিল্লির টাকা, আর তোমার জন্য খয়রাতি বাঁটার টাকা না তো। ডিজিপির পর বদলি 4 জেলার জেলা শাসক। ভোটের আগে তা নিয়ে দুই ফুলের টক্কর হবে না, হয় নাকি? চন্দ্রিমার তোপের জবাবে কি বলছেন অগ্নিমিত্রা পাল? এতই যদি কনফিডেন্ট, তো এইসব বদলি টদলি করার দরকারটা কি হচ্ছে? বারে বারে বদলি যাই করুক না কেন, তাতে কিছু যায় আসবে না। আমরা চাই বাংলার মানুষ যাকে খুশি ভোট দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু কেউ যদি সরকারের সাথে যোগসাজশ করে প্রশাসনিক দায়িত্বটা না করে সে যদি সরকারের পক্ষে কাজ করে, তাহলে সেটা বরদাস্ত করা হবে না। এই সব কাজগুলোই বুঝিয়ে দেয় যে আসলে বেঙ্গল হচ্ছে একটা টার্গেট, এখান থেকে সরিয়ে দাও, অফিসার সরিয়ে দাও। কারণে রাজীব কুমারকেও সরানো হয়েছে এবং যারা যারা এই ধরনের কাজ করবে বা কাজ করে এসেছে তাদেরকে সরানো হবে। আমরা স্বাগত জানাই। আমরা বলতে চাই যে ইলেকশন কমিশন নিশ্চয়ই ভেবে দেখবেন, টার্গেট করে কোনো কিছু করা যাবে না বাংলায়।